24 থেকেই 26-এ নজর। আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা। আসন ভিত্তিক ভোটের ফলের পর্যালোচনা হবে। হেরে যাওয়া কেন্দ্রগুলি নিয়েও চলবে বিশ্লেষণ। বৈঠকে ডাক তৃণমূল জেলা সভাপতিদের। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমরাজ, আজ কি বার্তা দিতে পারেন সুপ্রিমো? দেখো, আজ বৈঠকে একদিকে যেমন নির্বাচিত জয়ী সাংসদদের ডাকা হয়েছে, তেমনি রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য তাদেরকেও ডাকা হয়েছে। মূলত বিভিন্ন জেলার যারা মন্ত্রিসভা সদস্যরা রয়েছেন তাদেরকে আজকে বৈঠকে ডাকা হয়েছে। বিভিন্ন জেলার সভাপতিদের ডাকা হয়েছে, পাশাপাশি কয়েকজন বিধায়কদেরও ডাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে তারা আসছেন। মূলত আজকের যে বৈঠকের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় যারা নবনির্বাচিত সাংসদ তাদেরকে শুভেচ্ছা জানাবেন। দ্বিতীয়ত, লোকসভা ভোটের ফলাফল নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহল মনে করছে। বিশেষত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেলেও একাধিক বিধানসভা যা দেখা যাচ্ছে পুরসভা ভিত্তিক ফলাফল কয়েকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কিছুটা হলেও কমেছে। তাই নিয়ে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে বৈঠকে পর্যালোচনা করবেন। তার কারণ ইতিমধ্যেই ব্লক ভিত্তিক রিপোর্ট তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে। তো সেই ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন জেলা সভাপতি থেকে শুরু করে যারা রাজ্য মন্ত্রিসভার সদস্য রয়েছেন তাদের সঙ্গে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আগামী দিনে অর্থাৎ এরপর লোকসভাতে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হবে তা নিয়েও সাংসদদের নির্দিষ্ট রণনীতি তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মনে করা হচ্ছে। তার কারণ সাম্প্রতিক সময় একদিকে যখন দিল্লিতে ইন্ডিয়া জোট তৎপরতা চলছে, আমরা দেখেছি সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যখন অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন, উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের আউটকাম কি হলো এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এখন কি অবস্থান নিতে চলেছেন, গোটা বিষয়টি সাংসদদের কাছেও স্পষ্ট করা হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। তাই সব দিক থেকে দেখতে গেলে আজকের এই বৈঠক বিকেল 4টা থেকে শুরু হবে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। জেলা সভাপতির অপসারণের দাবিতে কৃষ্ণনগরে বিজেপির কার্যালয়ে তালা। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হারের পরই জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জেলা কার্যালয়ে তালা ঝোলালেন বিজেপি কর্মী সমর্থকেরা। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, কি অভিযোগে বিজেপি কর্মী সমর্থকদের, কেন তারা তালা ঝোলালেন? দেখো মিনি, গত 4 তারিখ লোকসভা নির্বাচনের ফলাফল বের হয়, তাতে দেখা যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় পরাজিত হয়েছেন এবং এই খবরটি চাউর হতেই কিন্তু এলাকার বিজেপি কর্মী সমর্থকদের মনে একটা ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছিল। অবশেষে গতকাল সন্ধ্যায় কিন্তু খোদ অমৃতা রায় সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠীকন্দল এবং আর্থিক নয়ছয়ের কারণে কিন্তু হার হয়েছে এবং এই বিষয়টি জানাজানি হতেই কিন্তু বিক্ষুব্ধ যে বিজেপি নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু আরো উজ্জীবিত হয়ে ওঠেন এবং তার ফলস্বরূপ আজ দুপুরে কৃষ্ণনগরে যে বিজেপি দলীয় কার্যালয় রয়েছে, জেলা কার্যালয়, সেখানে তারা সমবেত হন এবং বিজেপি যে দলীয় কার্যালয় তার গিরে তালা ঝুলিয়ে দেন। এর পাশাপাশি সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন যে বিজেপি জেলা সভাপতির কোনো বক্তব্য পাওয়া গেছে? হ্যাঁ, বিজেপি জেলা সভাপতির বক্তব্য আমরা ইতিমধ্যে পেয়েছি। তার বক্তব্য যে অমৃতা রায় তাকে ভুল বোঝানো হয়েছে এবং ভুল বোঝানো হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এইরকম গুঞ্জন বা গুজব ছড়ানো হচ্ছে যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সমস্ত হিসাব কিন্তু আমি তাদের কাছে দিতে বাধ্য বা দিয়ে পরবর্তীকালে দেওয়া হবে এবং এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ দায় তিনি অস্বীকার করে গিয়েছেন। ধন্যবাদ সমীর। জেলা সভাপতি যত টাকা এসেছিল আত্মসাৎ করেছে, বুথ স্তরে যে 20,000 করে টাকা আছে সে 20,000 টাকা না দিয়ে 7,000 করে টাকা দিয়েছে। রানীমা নিজেই বলেছেন আমি রাজনীতিতে নতুন, কিন্তু সেই সুযোগটা আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস নিয়েছে। সুপরিকল্পিতভাবে আজকে মোহাম্মদকে জিতিয়ে দিয়েছে। কাউন্টিং এজেন্ট যারা ছিল তারা 12-13 রাউন্ড গণনার পরে সবাই চলে আসছে। এটা কিসের ইঙ্গিত আমরা সবাই বুঝতে পেরেছি। নিউ টাউনে সোহমের শুটিংয়ে গন্ডগোল, বচসার জেরে মারধর সোহম চক্রবর্তীর। রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসার সূত্রপাত। রেস্তোরাঁ মালিকের সঙ্গে তুমুল বচসা বাঁধে। মালিকের বিরুদ্ধে কুকথার অভিযোগ করেন বিধায়ক অভিনেতা। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপ, এই ঘটনা সম্পর্কে আমাদেরকে জানা উচিত, কি পরিস্থিতি হয়েছিল যে এরকম ভাবে মারধর করতে দেখা গেল সোহমকে? কি অভিযোগ সোহমের, কি বলছেন রেস্তোরাঁ মালিক? গতকাল নিউটাউন সাপুজিতে একটি সিনেমা শুটিং চলছিল, সোহম চক্রবর্তী সেখানে শুটিং এ এসেছিলেন এবং আগে থেকে পারমিশন হয়ে গেছিল। শুটিং যখন চলছিল সেই সময় গাড়ি রাখা নিয়ে কিন্তু রেস্তোরাঁর সামনে বচসা হয়। যখনই বচসা হয় সেই সময় ওপর থেকে সোহম চক্রবর্তী যখন দেখেন যে বচসা হচ্ছে, তার দেহরক্ষী
এবং গাড়ি চালকের সঙ্গে তিনি যখন নিচে নেমে আসেন সেই সময় একেবারে তার দেহরক্ষী তিনি জানায় তিনি অভিনেতা নন, শুধু একজন তৃণমূল বিধায়কও। এরপরে সোহম চক্রবর্তীর অভিযোগ যে সোহম চক্রবর্তীকে পরিচয় দেওয়ার পরেও তাকে গালিগালাজ করে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সামনে গালিগালাজ করা হয় এবং তিনি তখন সেই পরিস্থিতিতে মারধর করে এবং রেস্তোরাঁ যিনি মালিক তাকে কিন্তু চর মারে বলে অভিযোগ, পরবর্তীকালে মাটি তুলে মারধর করা হয়। এই ঘটনা যখন ঘটে পরবর্তীতে এগদোসি থানায় খবর দেওয়া হয়। এগদোসি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রথমে রেস্তোরাঁ দুজনকে ম্যানেজার সহ আরো একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ রাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু যে ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হচ্ছিল অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করেছে। পরবর্তী ক্ষেত্রে সোহম চক্রবর্তীর নামে ইতিমধ্যে এবং তার দেহরক্ষী তার নামে এগদোসি থানায় লিখিত মর্মে আছে, কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ম্যানেজারের পক্ষ থেকে রেস্তোরাঁ। তার কারণ তাকে যে মারধর করা হয়েছে সেই মর্মেই কিন্তু এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং কি ঘটনা ঘটেছে অভিযোগের পরবর্তী ক্ষেত্রে আজকে টেঙ্গি থানার পুলিশ তারা একেবারে নিউটাউনের যে সাপুরদ্বীপের রেস্তোরাঁ গতকাল যেখানে গন্ডগোলের সূত্রপাত ছিল, সোহম চক্রবর্তী যেখানে শুটিং করতে এসেছিলেন সেই রেস্তোরাঁয় আসে এবং সেখানকার ডেস্ক কর্মীদের সঙ্গে কথা বলে, তাদের বয়ান লিপিবদ্ধ করা হয়, পাশাপাশি সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করে। সোহম চক্রবর্তীর পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র একটি ফুটেজ না, বাইরের ফুটেজ দেখার জন্য। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে দুটি ফুটেজে সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সোহম চক্রবর্তী কেনই বা মারতে গেলেন, কেনই মারলেন, বা সোহম চক্রবর্তীকে কেন গালিগালাজ করা হলো, এই যাবতীয় বিষয় কিন্তু টেঙ্গি থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো অনুপ। সোহম উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস, তুই বলেছিস? হ্যাঁ, কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? শটটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, উদম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি, করেছি। গতকাল সোহমের বক্তব্য, সোহম কি বলেছিলেন, মারধরের পক্ষে কিভাবে সওয়াল করেছিলেন শুনলেন। আজ তিনি ক্ষমা প্রার্থী, সেই বক্তব্য শোনাবো। তবে তার আগে এই মুহূর্তে দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ, যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সোহম ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন রেস্তোরাঁর মালিককে এবং তারপর চলেছে মারধর। কি বলেছেন সোহমের ম্যানেজার, তিনি বলছেন যে সোহমকে কটূক্তি করা হয়েছে এবং যে কারণে মেজাজ হারিয়েছেন সোহম। অন্যদিকে হোটেলের ম্যানেজার বলছেন যে সোহম কোনো কথা না শুনেই মারধর শুরু করেন। শুনুন। স্যার বলেছে যে অভিষেকের হোক নরেন্দ্র মোদী হোক, গাড়িটা আপনি একটু সরান, গেস্ট আসছে, আমার এটা রুজি রোজগারের জায়গা, তা এই নিয়ে উনি মালিকের উপর চড়াও হয়। এই ছেলেটা চোখে মারে, আরো 2-3টে ছেলেকে মারে, ঠিক আছে, আপনার মালিককে মারেন হিরো নিজেই। উনি নিজেই বলছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। 2 নম্বর আমরা ভয়ে আতঙ্কে আছি, কারণ উনি একজন প্রভাবশালী লোক এবং বিধায়ক। কালকে ঘটনাস্থলে ছিলাম, সামনেই ছিলাম, আমাদের পুরো টিম আমরা সবাই নিচেই ছিলাম। গাড়িটা ওখানে রাখা আছে, হোটেলের থেকে অনেক এগিয়ে রাখা আছে গাড়িটা। তো যখন বলা হয়, এবং সত্যি খুব খারাপ লাগে, সোমদাকে মানে আমরা খুব রেসপেক্ট করি, খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। প্রথম থেকেই উনি মানে ওনার টেন্ডেন্সি ছিল, উনি যদি বাইরের ফুটেজটা আনেন দেখতে পাবেন, টেন্ডেন্সি ছিল একটা হট টেম্পার টেন্ডেন্সি, আমি একে ফোন করবো, ওকে ফোন করবো, শুটিং করতে দেবো না, এই করবো, মানে উনি ওনার ক্ষমতার ব্যবহারও দেখাতে শুরু করেন। এবং দাদার যে অন ডিউটি পিএসও ছিল, পুলিশ স্টাফ ছিল, তাকে ধাক্কা দেয়, এদের সবাইকে ধাক্কা দিতে শুরু করে। এমএলএ হোক আর যেই হোক না কেন, আমি শুটিং করতে দেবো না, আমি করতে দেবো না বলে আরও বাজে কিছু কথা বলেন উনি। অভিষেক ব্যানার্জি যিনি আছেন, ওনাকে নিয়ে বাজে কথা বলেন, এবং তারপরে এইটা সোহমদা শোনে, এবং সোহমদা তারপরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। গতকাল সোহম যেরকম ভাবে সওয়াল করেছিলেন যে কেন তিনি মারধর করেছেন, আজ কিন্তু তিনি ক্ষমা চাইলেন, কি বললেন? দেখো, একেবারেই গতকালকে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সোহম চক্রবর্তী আজ প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং তিনি বললেন যে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে তার এটা করা উচিত হয়নি। কিন্তু অপরদিকে তিনি যে বিষয়টি সামনে আসছেন যে তার যিনি দেহরক্ষী ছিলেন, তিনি অন ডিউটি অবস্থা থাকা অবস্থায় তার উপর কিন্তু আক্রমণ শানায় এই রেস্টুরেন্টের বেশ কিছু কর্মী।
এবং সেই বিষয়ে প্রয়োজন পড়লে সোহম চক্রবর্তীর তরফ থেকেও কিন্তু অভিযোগপত্র জমা দিতে পারেন তারা টেকনোসিটি থানায়। এবং ইতিমধ্যে পুরো বিষয়টি কিন্তু গতকাল রাতেই সোহম চক্রবর্তীর তরফে লোকাল থানা অর্থাৎ টেকনোসিটি থানাকে জানানো হয়েছে। কিন্তু তিনি যে আচরণটি করেছেন অর্থাৎ গায়ে হাত তুলেছেন, যেটা সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসছে, সেই বিষয়টিও তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং একজন জনপ্রতিনিধি হিসাবেও তার এইরকম আচরণ করা উচিত হয়নি। পরবর্তীকালে তিনি এই বিষয়ে সতর্ক থাকবেন, তিনি কিন্তু সেটা জানিয়েছেন। যদিও বা গতকালকে যে ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সোহম চক্রবর্তী জানাচ্ছেন যে গতকাল এই ঘটনায় কোনো রাজনৈতিক প্রসঙ্গ ছিল না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম তুলে নেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেন এই রেস্টুরেন্টের মালিক। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মেজাধারা সোহম চক্রবর্তী এবং তার দেহরক্ষীর ওপরে যে হামলা করা হয়, যিনি বারংবার বলছে যে বাইরের ফুটেজটা প্রকাশ্যে আনছে, সেখানেই হয়তো দেখা যাবে তার দেহরক্ষীর ওপরে হামলা করা হয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু প্রয়োজন পড়লে সোহম চক্রবর্তীর তরফ থেকেও অভিযোগ করা হতে পারে টেকনোসিটি থানায়, এমনটাই কিন্তু সূত্রটা জানা যাচ্ছে। প্রয়োজন পড়লে কিছুক্ষণের মধ্যে সোহম চক্রবর্তীর তরফ থেকেও কিন্তু অভিযোগ জানানো হতে পারে টেকনোসিটি থানাতে। রৌনক, আমরা একবার শুনি কি বলেছেন সোহম। সেটা আমি ক্ষমা প্রার্থী, কখনোই ওটা উচিত হয়নি, হয়তো একজন রেসপন্সিবল সিটিজেন হওয়ার দরুন অনভিপ্রেত এবং ক্ষমা প্রার্থী আমি। সেটা কখনোই হওয়া উচিত হয়নি, যে কারণে আমি সাথে সাথে লোকাল থানাকে ফোন করেছিলাম এবং আইসিকে আমি বলেওছিলাম, এবং আমি বলেছি যে যদি সেরকম হয় আমি আমার তরফ থেকে, উনি ওনার তরফ থেকে কমপ্লেন দিতেই পারেন। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ। কল্যাণী পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘটনা। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওয়ার্ড সেক্রেটারি। কিভাবে টাকা তছরূপ হচ্ছে, কি অভিযোগ করছেন ওয়ার্ড সেক্রেটারি, সবকিছু আরো বিশদে জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মানসী চ্যাটার্জির বিরুদ্ধে খোদ ওয়ার্ডের যে সেক্রেটারি রয়েছেন তিনি অভিযোগ করেন আর্থিক তছরূপের, যেটা মূলত অভিযোগ যে 2023-24 অর্থবর্ষে যে আর্থিক অনুমোদন ছিল, সেখানে 972 জন, প্রায় 972 জনের শ্রম দিবসের জায়গায় তিনি 1925 জনের শ্রম দিবসের টাকা তুলে নিচ্ছেন। পাশাপাশি সুদার যে টাকা ডেঙ্গু প্রতিরোধে, সেই টাকাও তিনি নয়ছাড়ি করেছেন বলে অভিযোগ। এবং সেক্ষেত্রে তিনি কাউন্সিলর ভুয়ো বিল ও মাস্টারডল তৈরি করে সেই টাকা তিনি পৌরসভায় তুলে নিতেন। এই নিয়ে কিন্তু সর্বোচ্চ ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড সেক্রেটারি, যদিও ওয়ার্ড সেক্রেটারি তোলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর, তার যেটা দাবি যে এই ক্ষেত্রে তিনি কোনো কিছুই জানেন না, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এবং এই বিষয়ে তিনি তার সাথে ওয়ার্ড সেক্রেটারি কোনো কথাই বলেননি। তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কল্যাণী পৌরসভায় অভিযোগ জমা পড়েছে। পৌরসভা থেকে জানতে পারা যাচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে, তো কাউন্সিলের সাথে কথা হবে যে পরবর্তীতে অর্থ সঠিকভাবে ব্যয় করা হয়েছে কিনা। সবটাই ক্ষতি দেবে কল্যাণী পৌরসভা। রঞ্জিত, অনেক ধন্যবাদ। যে অভিযোগ করছেন ওয়ার্ড সেক্রেটারি, টাকা তছরূপের অভিযোগ তৃণমূল কাউন্সিলর মানসী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ওয়ার্ড সেক্রেটারির বক্তব্য শুনুন, তার অভিযোগ শুনুন, এবং পাশাপাশি তৃণমূল কাউন্সিলর মানসী চট্টোপাধ্যায় তিনি দাবি করছেন পুরোপুরি ভিত্তিহীন এই অভিযোগ। কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মূল বাজেটটা 7,21,000 টাকা বাৎসরিক। এই কাউন্সিলর 2023-24 বর্ষে মাত্র 971.75 জন মজুর খাটিয়ে এই সম্পূর্ণ অর্থটি তার নিজ স্বাক্ষরে কাউন্সিলর হওয়ার বলে পৌরসভা থেকে তুলে নিলেন এবং পুরো টাকাটাই তছরূপ এবং আত্মসাৎ করলেন। এই পুরো অভিযোগটাই ভিত্তিহীন এবং মিথ্যে। আমার যা বলার পুরোটাই পৌরসভাকে বলবো। পৌরসভা যদি মনে করে আমার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করবে। এটা তো আমি দায়বদ্ধতা নই যে আমি ওয়ার্ড সেক্রেটারির সাথে কথা বলবো বা ওয়ার্ড সেক্রেটারি আমার সাথে ব্যাপারে কথা বলবে। আর সর্বোপরি কথা, আমার হিসেব নিকেশ তো ওয়ার্ড সেক্রেটারিই রাখতো। হঠাৎ করে তার কি মনে হলো সেটা তো আমি বলতে পারছি না। মহিষাদলের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রতারণা, ব্যাংক কর্মীর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ গ্রাহকদের থেকে টাকা নিয়ে অ্যাকাউন্টে জমা না করার অভিযোগ। সুজিত আমাদের প্রতিনিধি জানাবেন আরো বিস্তারিত। সুজিত, কতদিন ধরে এই কাজ চলছিল, কি অভিযোগ করছেন গ্রাহকরা? দীর্ঘদিন ধরে আমাদের চলছে এমন অভিযোগ করছেন গ্রাহকরা। স্থানীয় মানুষজন কিন্তু গোটা বিষয়টি নিয়ে তারা মুখ খুলেছেন। তারা বলছেন সরকারি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র, যেখানে গ্রাহকদের পরিষেবা দেওয়ার কথা সুষ্ঠুভাবে, সেখানে কিনা প্রতারণা করা হচ্ছে এবং তাদের না গ্রাহকদের তাদের টাকা জমা দেওয়া নিয়েই কিন্তু অভিযোগ সামনে আসছে। তারা যে পরিমাণ টাকা জমা দিচ্ছে বইতে সেটা কিন্তু আপডেট করা হচ্ছে, তো হাতে লেখা পেন দিয়ে লেখা হচ্ছে, এবং সেই সুযোগ নিয়ে এক ব্যাংক কর্মী, যেটা অভিযোগ, তিনি কিন্তু প্রতারণা করছেন। এই ব্যাপারে কিছু মানুষ যখন প্রতিবাদ করেন তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু বিষয়টি সামনে আসার পর অনেক মানুষজন কিন্তু বলা যায় সামনে আনছেন তাদের অভিযোগগুলো
যে এ ধরনের ঘটনা অনেকদিন ধরে চলছে। মহিষাদলের গুন্ডিচা বাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের ঘটনা, এবং এই নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই রীতিমতো বলা যায় অভিযোগ আকারে মানুষজন প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছেন। বেশ, সুজিত, আমরা একবার শুনি এই অভিযোগকারী কি বলছেন, স্থানীয় বাসিন্দারাই বা কি বলছেন। জুন মাসে আমি আবার টাকা তুলতে আসছি, 5,000 টাকা তুলবো, বলছে তোমার অ্যাকাউন্টে অত নেই। আমি তখন বলি কেন, আমার অ্যাকাউন্টে তো থাকবার কথা টাকা। বলে না নেই, 4,000 টাকা আছে আর অ্যাকাউন্ট নেই। আমাকে আবার বললো কি আপনি কবে কবে তুলে নিয়েছেন, আপনার মনে নেই। এখন তো বলছেন উনি প্রথমে মানতে চায়নি, তারপরে বলছে টাকা ফেরত দিয়ে দেবো। 30,000 টাকা জমা দিয়েছিল, সই করেছে 10,000 টাকা, আর 10,000 টাকার সিস্টেম নিজে সই করে দিয়েছে, ঠিক আছে। এখন বলছে আমি কিছু জানিনি, আবার এখন বলছে আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে টাকাটা কোথা দিয়ে আসবে এর কাছে? এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত কর্মী বলছেন তিনি কোনো প্রতারণা করেননি, বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন বলে তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন। শুনুন কি বলেছেন। মূল সমস্যাটা উনি মার্চ মাসের 14 তারিখে উনি বলছেন আমাকে 30,000 টাকা জমা দিয়েছেন, কিন্তু আমার সিস্টেমে জমা হয়েছে 20,000 টাকা, আমার খাতাতেও 20,000 টাকা ওনার সইও আছে। আবার তারপরে এপ্রিল মাসে টাকা তুলেছেন, মে মাসেও টাকা তুলেছেন, সিস্টেম অনুযায়ী যেই টাকা ছিল ওই টাকাই আছে। সমস্যা ওনারা ওই 10,000 টাকার জন্য বলছেন। উনি যখন এইভাবে সমস্যা করছেন, লোকজন জড়ো করছেন, বাধ্যগতভাবে আমি এটাকে আমার ভুল নয়, কিন্তু ভুল ভেবে আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। সপ্তাহান্তে শিয়ালদায় চরমে যাত্রী দুর্ভোগ, রবিবার পর্যন্ত বন্ধ 5টি প্ল্যাটফর্ম। নর্থ সেকশনে বন্ধ 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। নর্থ সেকশনের চাপ সামলাতে বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। বেশ কয়েকটি রুটে ট্রেনে কাটছাট করা হয়েছে। সপ্তাহ শেষেও শিয়ালদায় যাত্রী ভোগান্তি চরমে। দমদমে নেমে গাড়ি মেট্রো ধরতে হিমশিম দশা। সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে ভিড় কম হলেও শিয়ালদায় ট্রেন বাতিলের যাত্রী ভোগান্তি দমদম স্টেশনেও। কালকে একেবারে পরিষেবা একদম স্বাভাবিক করে দেওয়ার সম্ভব, যে ব্লকটা নিচ্ছি দুপুর 2টো পর্যন্ত, তো দুপুর 2টোর আগে যে কোনো সময় যদি শেষও হয়ে যায় তাহলে আমরা চালিয়ে দেবো। মানে আমরা তো প্যাসেঞ্জার সার্ভিস দেওয়ার জন্যই আছি। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে বন্ধ রাখা হয়েছে, 6 থেকে 14 তো ওপেন আছে, 6 থেকে 14 সার্ভিস নর্মালও আছে। আর 1 থেকে 5-এ যদি মনে হচ্ছে যে আমাদের কাজ শেষ হয়ে গেল, আমরা স্টপ উইথড্র করে দেখে নেবো যে হ্যাঁ ইট ইজ সেফ ফর অ্যাকসেপ্টিং দ্য ট্রেনস, আমরা চালিয়ে দেবো। তবে টার্গেটেড টাইম আছে 2টো।